নিউক্লিয়ার ফিজিক্সটা আমরা এই বিফোর এক্সাম আর এখন পড়াচ্ছিলাম, কারণ আমরা এক্সামটা শেষ করার পরে তারপরে হয়তো আমরা বাকিটুকু করে চ্যাপ্টার শেষ করে দেবো। তারপরে তোমাকে মোটামুটি ডিটারমাইন্ড হয়ে যাবে যে অ্যাবাউট দ্য পরমাণু মডেল, এই পরমাণু মডেল সম্পর্কে যা যা ইনফরমেশন আছে এর ভিতর থেকে তোমার পরীক্ষা হবে। আর এই চ্যাপ্টারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আরো ধরো 5-7টা ক্লাস লাগবে, লেকচার লাগবে। নিউক্লিয়ার ফিজিক্স যদি ভালো করে পড়াতে যাই, নিউক্লিয়ার ফিজিক্স যে পদার্থ ফিজিক্স যেটা আছে ওটা 5-7 ইয়ে লাগবে। আর যেহেতু আমরা একটু টাইম নেই, কারণ এর আগে আমাদের মেইনলি জিওমেট্রিক্যাল অপটিক্সে জিওমেট্রিক্যাল অপটিক্স আমরা অনেক সময় দিয়েছি, প্রায় 1.5 মাস টাইম দিয়েছিলাম, কারণ এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন ছিল এবং ওই চ্যাপ্টারতে একটা ম্যান্ডেটরি কোশ্চেন হয় প্রত্যেক বছরে, ঠিক আছে? যেহেতু ম্যান্ডেটরি কোশ্চেন হয়, দ্যাটস ওয়াই আমরা ওইখান থেকে সাধারণত একটু সময় দিয়ে করেছি। আর এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটাও, সত্যি বলছি। বাট একটু খেয়াল রাখবা যে চ্যাপ্টারে খুব লিমিটেশন আছে, যে তোমার কিন্তু আমি ধরাই দিই যে হ্যাঁ এই 3টে জিনিস একটু ভালো করে খেয়াল করো, এই দুটোর মধ্যে একটা ক্রিয়েটিভ কোশ্চেন পেয়ে যাবে, আসলে পেয়ে যাবে। তো সেটা পরে বলবো, আগে পুরো চ্যাপ্টারটা আমরা পুরো বুঝে নিই, কনসেপ্টটাকে নিয়ে নিই, তারপরে আমরা পরে মানে যখন কোনো এক্সাম হয় তখন আমরা বলে দেবো এই চ্যাপ্টারটা একটু লাগবে। বাট অ্যাবাউট পরমাণু মডেল, এই পরমাণু মডেল তোমাকে সুন্দর করে করতে হবে, বিশেষ করে এই বোরের পরমাণু মডেল। আজকে যে কিছু ক্যালকুলেশন দেখাবো, এই ক্যালকুলেশন পর্যন্ত মোটামুটি শেষ। আচ্ছা, বোরের পরমাণু মডেল সম্পর্কে আমরা স্টার্ট করেছিলাম, কি কি করেছিলাম আমাকে একদম একটু নিয়ে যাও তো। অন্তর, অন্তর তোমাদের খাতাটা বের করো, খাতাটা বের করে দেখো যে আমরা বোরে, জাহিদুল জাহিদুল জি স্যার। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? বোরের পরমাণু মডেল শুরু করেছিলাম। স্যার লাস্ট ক্লাসে আমি ছিলাম না স্যার। আচ্ছা, সামি মেবি কোনো ক্লাস মিস দেয় না। হ্যাঁ বলো স্যার বলো। স্বীকার্য পড়ানো হয়েছে, স্বীকার্যগুলো পড়ানো হয়েছে স্যার, বোরের তিনটা তিনটা স্বীকার্য করানো হয়েছে, তাই না? আমি জি স্যার। আছে যে বোরের পরমাণু মডেলের 3টে স্বীকার্য আছে, সেই 3টে স্বীকার্য সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। আমরা আজকে ওইখান থেকে একটু মানে আলোচনা করে তারপর আবার নতুন টপিকের মতো, খুব টাইম নেব আজকে। দেখো অ্যাকচুয়ালি হয় কি যে স্বীকার্য বলতে আমরা মোটামুটি বলেছিলাম যে বোর অ্যাকচুয়ালি পরে সিদ্ধান্ত নিয়েছে, কিসে কিছু উপর সিদ্ধান্ত নিয়েছে, যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতাকে নিয়ে মাথায় নিয়ে তারা কাজ করেছিল। বাট কাকে হেল্প, কার ফর্মুলাটাকে হেল্প নিয়েছিল? প্ল্যাঙ্কের একটা তত্ত্ব ছিল। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব এবং রাদারফোর্ডের সীমাবদ্ধতা, এই দুটোর সমন্বয়ে বোর 3টে স্বীকার্য দিয়েছিল। এবং সত্যি বলছি যে বোরের 3টে স্বীকার্যকে বোরের পরমাণু মডেল বলা হয়। এক্সট্রা বোরের পরমাণু মডেলে কোনো ইনফরমেশন নেই, ওই 3টাকে। এখন আমাকে কোশ্চেন, 3টা যেহেতু আমার স্বীকার্য, 3টে স্বীকার্য যে কি কি ছিল আমি জাস্ট একবার ব্রেক করবো, লাস্ট ক্লাসে যারা ছিল না তাদেরকে ধরা দেওয়ার জন্য। এরপরে আমরা বোরের পরমাণু মডেল ফর্মুলা বলতে যাবো, একটু খেয়াল করো। দেখো বোর বলেছিল, ফার্স্ট বলেছিল যে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন একটা ইলেকট্রন চতুর্থার নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, ঘোরার সময় তার একটা কৌণিক ভরবেগ পাওয়া যাবে, সেটা হচ্ছে এল। এই কৌণিক ভরবেগটা কি? ওর প্রথম স্বীকার্য মধ্যে বলেছে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে যদি আমরা, প্ল্যাঙ্কের যে ধ্রুব সংখ্যা, প্ল্যাঙ্কের ধ্রুবককে যদি আমরা, আচ্ছা এখানে এ সেকশনে কেউ আছে? এ সেকশন? জি স্যার। কবে কি আসো? জি স্যার। ও আচ্ছা, সরি আমার খেয়াল করিনি, আমি ভাবছি যে সেকশন কেউ নাই নাকি। ওকে, প্ল্যাঙ্ক বলেছিল যে কোনো একটি প্রোটনকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন ওই ইলেকট্রন একটা কৌণিক ভরবেগ পাওয়া যাবে। সেই কৌণিক ভরবেগটা বলছে যে প্ল্যাঙ্কের যে ধ্রুব সংখ্যা, প্ল্যাঙ্কের ধ্রুবকে যদি টুয়াইস পাই দ্বারা ডিভাইড করি বা ভাগ করি, ভাগ করার পর যে নাম্বারটা পাবা তাকে যে কোনো পূর্ণ সংখ্যাতে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি? 1 হতে হবে, 2 হতে হবে, 3 বা 4 এরকম কোনো নাম্বার হতে হবে। দ্যাট মিন্স অন্য কোনো দশমিক, যেমন 2.5 হতে পারবে না, 0.7 হতে পারবে না,
3/5 এরকম কোনো ভগ্নাংশ বা কোনো দশমিক এরকম সংখ্যা দ্বারা গুণ করা যাবে না। একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে তার যে কৌণিক বেগ পাবো সেই কৌণিক বেগটা হচ্ছে আমাদের এখানে ইনফরমেশনটা। সে কিন্তু এই যে বলেছে, এটা ফার্স্ট স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যটা খুব সহজ, কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা নেই, কিছু নেই। সে বলেছে যে প্রত্যেকটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট অরবিটে মানে থেকে আবর্তন করে, আবর্তন করার সময় কোন রকমের এনার্জি বা কোন রকম শক্তি সে গ্রহণও করবে না বা বর্জনও করবে না। এটা কিন্তু তার দ্বিতীয় স্বীকার্য কথা বলেছে, এটা কি, আর এর কোনো গাণিতিক ব্যাখ্যা নেই। বাট 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা বলেছিল যে কোন ইলেকট্রন অনেকদিন ঘুরতে 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 যখন সে কিছু করবে, হয় কিছু শক্তি ব্যয় করবে অথবা কিছু সে গ্রহণ করবে, দুটো যে কোনো একটা হতে পারে। এটা ওই পরমাণুর বা ওই ধরনের ইয়াতে তার বৈশিষ্ট্য বা বিভিন্ন রকমের ইয়ে থাকে, তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যাই হোক, যে ইলেকট্রন যখন কিছু এনার্জি গ্রহণ করবে বা বর্জন করবে, করতে করতে ওই ইলেকট্রনটা তখন ওই নির্দিষ্ট কক্ষপথে আর থাকবে না। তাহলে একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে সে স্থানান্তরিত হবে। হতে পারে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতে পারে, অথবা দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যেতে পারে। আমরা একটা জিনিস একটু মনে রাখবো যে কোন কক্ষপথে থাকতে তার শক্তি কার বেশি হবে, ভিতরে থাকতে সুবিধা হবে, মানে এনার্জি বেশি, শক্তি বেশি লাগবে, নাকি যত বাইরে ছেড়ে যাবে তত তার শক্তি বেশি লাগবে। আমরা সিম্পল চিন্তা পাবো, স্যার নিউক্লিয়াস থেকে যত দূরের সেলে সে যাক না কেন তত বেশি তার শক্তি সঞ্চয় করতে হবে। কারণ ভিতরে যখন নিউক্লিয়াসের সাথে যে প্রথম কক্ষপথ, এই প্রথম কক্ষপথে থাকতে সবচেয়ে কম শক্তি লাগবে। এটা আমরা দেখবো ক্যালকুলেশন করে 13.6 ইলেকট্রন ভোল্ট। আমরা একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমরা তোমাদের বলে দেবো, কারণ এটার অবজেক্টিভ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। যাই হোক, তারপর যত বাইরে যাবে শক্তিটা তত বেশি পাবে। এখন এখানে যখন স্থানান্তরিত করবে একটা ইলেকট্রন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে স্থানান্তর হবে, তখন ওইখান থেকে কিছু ফোটন এমিট হয়। এই যে চলে আসছে কোয়ান্টামের ইনফরমেশন, একটা ফোটন এখান থেকে কিভাবে বিকিরণ হয়। এই ফোটন যখন বিকিরণ হবে তখন এই ফোটনের একটা কম্পাঙ্ক পাওয়া যায়। এই কম্পাঙ্ক যদি আমরা এফ দ্বারা নির্ণয় করি, বোর বলেছিল যে যেখান থেকে ইলেকট্রনটা অন্য একটা স্তরে যাবে, খেয়াল করবা যে একটা এনার্জি শক্তি থেকে বা একটা এনার্জি লেভেল থেকে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে, তখন তাদের মধ্যে একটা পার্থক্য থাকে, মানে বেশি থেকে ছোট দিকে যাচ্ছে না ছোট থেকে বেশি দিকে যাচ্ছে, এই দুটার মধ্যে পার্থক্য। মানে যেটা বড় সেটাকে আগে বের করার সময় আমরা জানি সবসময় বড় সংখ্যাটা আগে দিতে হয়। আচ্ছা, মানে মনে করো বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যাটা ইজিক্যাল টু, এর মান কিভাবে পাবো? প্ল্যাঙ্কের যে ধ্রুবক ছিল, প্ল্যাঙ্কের ধ্রুবককে যদি ওই ফোটনের কম্পাঙ্ক দিয়ে গুণ করা হয়, তখন তার শক্তিটা সেই শক্তির পরিমাণটা পাওয়া যাবে। আমার ব্যাপারটা বুঝতে পেরেছ? প্ল্যাঙ্কের যে ধ্রুব সংখ্যা ছিল, তাকে যদি ওই যে ফোটনটা ওখান থেকে বিকিরণ হবে, এই ফোটনের ফ্রিকোয়েন্সি দ্বারা কম্পাঙ্ক দ্বারা যদি আমরা গুণ করি, তখন ওইখান থেকে কি পরিমাণ শক্তি সে বিকিরণ করছে অথবা কি পরিমাণ শক্তি সে গ্রহণ করছে সেটা পরিমাণটা পাওয়া যাবে। এই জাস্ট এই তিনটা স্বীকার্য ছিল আমার এখানে বোরের পরমাণু মডেল। এখন আমার কোশ্চেনটা হলো, যদি আমরা জাস্ট সিম্পলি বিতে একটা কোশ্চেন করে দিই যে বোরের স্বীকার্য ব্যাখ্যা করো, সবচেয়ে মানে ইম্পর্টেন্ট এবং একটা চমৎকার একটা কোশ্চেন বিতে 2 নাম্বার জন্য, বোরের পরমাণু স্বীকার্যগুলো ব্যাখ্যা করো অথবা বিবৃতি করো। তখন এই তিনটা ইনফরমেশন তোমাকে সুন্দর করে পয়েন্ট দিতে লিখতে হবে। ওকে, এখন দেখো আরো কিছু আসে। এখন এই বোরের যে পরমাণু স্বীকার্যগুলো আমরা মোটামুটি গেল। স্যার ক্ষয়ের জন্য যদি আসে এটা অনেক বড় হয়ে যায় না? আসলে এটা গয়ের জন্য আসবে না সামি, গতে মোটামুটি সবসময় ম্যাথমেটিক্যাল বেস। এখন আমরা যেটা দেখবো যে ম্যাথমেটিক্যাল বেস কিভাবে আসে, তিনটে স্বীকার্য বলে দেবে যে হ্যাঁ বোরের পরমাণুর তিনটে স্বীকার্য বা স্বীকার্যগুলি লেখো। তিনটে স্বীকার্য, একটা আছে হলো তোমার কৌণিক ভরবেগ দিয়ে, একটা আছে তোমার হলো শক্তি স্তর দিয়ে, আর একটা আছে তোমার মনে করো যে শক্তি বিবরণ দিয়ে। মানে তিনটা যা পয়েন্ট করে তিনটা প্যারা হবে, ছোট ছোট তিনটা প্যারা হবে। দেখো তোমাদের বইতে দেওয়া আছে, খুব বেশি বড় না,
বিবৃতি ব্যাখ্যা করার সুযোগ নেই, বিবৃতি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যা 3টা স্বীকার্য লিখে দিবা যদি কখনো এক্সামে পাও। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি বলে দিলাম। আর যতগুলো মডেল আছে, এই যে থমসন বলো, তারপরে ডেমোক্রিটাস বলো, রাদারফোর্ড বলো, তারপরে বোর বলো, তার মানে আমরা মোটামুটি 1 2 3 4টে সায়েন্টিস্ট আমরা মোটামুটি যথেষ্ট ভাবে আলোচনা করেছি। এখন এই 4টার মধ্যে সত্যি বলছি কি, বোরের মডেলটা সবচেয়ে লেটেস্ট এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বোরের পরে অন্য কোনো এখন পর্যন্ত কেউ পরমাণু নতুন কোনো মডেলে ব্যাখ্যা দিতে পারেনি। তো আমরা ধরে নিচ্ছি এটাই লেটেস্ট, এটি আমাকে করতে হবে। এখন দেখো আমরা বলি যে এখন এই পরমাণু মডেল সম্পর্কে আমরা একটু ফিগারটা ড্রা করব। সাপোজ যে এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আমি লিখে দিচ্ছি এটা নিউক্লিয়াস। আচ্ছা, এখন আমরা আরেকটু দিন বলি যে এই সেকেন্ড স্টেপটা আমরা এখন বলবো যে বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, সবকিছু সে ব্যাখ্যা দিতে পারেনি। এখন যেমন থমসনের বা রাদারফোর্ডের সীমাবদ্ধতা নিয়ে কিন্তু বোর্ডে আলোচনা করেছিল। যেমন রাদারফোর্ড একটা বলেছিল কি সীমাবদ্ধতা, আমি আরেকটা দিন বলি। রাদারফোর্ড কিন্তু কখনোই কোনো ইলেকট্রনের যে কোনো কক্ষপথ থেকে যতক্ষণ ঘুরবে বা যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্বকাল কতদিন থাকবে, আমার কথাটা খেয়াল করবে, আমি আবার বলছি, কোন একটি পরমাণুর যে নিউক্লিয়াস তার স্থায়িত্বকাল কতদিন থাকবে এই ব্যাখ্যা কিন্তু থমসন বা রাদারফোর্ড কেউ দিতে পারে। প্লিজ একটু খেয়াল করবা। এটা কোশ্চেন স্যার, স্থায়িত্বকাল মানে কি? দেখো পৃথিবীতে কিছু কিছু পরমাণু আছে এটা অটোমেটিকলি ভেঙে যায়, একেবারে অটোমেটিকলি ভেঙে যায়, কোনো কিছু করতে হয় না। যেমন আমাদের ওই যে তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, আমাদের তাদের যে নিউক্লিয়াসের স্থায়িত্ব এটা কিন্তু খুব আনস্টেবল, অস্থায়ী। নর্মালি কোথাও রেখে দিলেই এমনি ভেঙে যায়, এটাকে স্টিমুলেট করতে হয় না, কোনো কিছুতে কিছু বিক্রিয়া করতে হয় না, ভেঙে যায়। এখন ঠিক এরকম ভাবে কিছু কিছু পরমাণু আছে, সব পরমাণুর প্রত্যেকটা পরমাণু স্থায়িত্বকাল কেমন হবে এই ব্যাখ্যা থমসন বা রাদারফোর্ড কেউ দিতে পারেনি। তখন এই বোর কি করেছিল, প্ল্যাঙ্কের কোয়ান্টামের তত্ত্বের সাহায্যে এই পরমাণু কোন পরমাণুর ইলেকট্রন গুলো কতদিন স্থায়ী থাকবে, নিউক্লিয়াসে কেমন স্থায়িত্ব থাকবে, এইটার একটা ব্যাখ্যা সে প্রদান করে। তার উপর নির্ভর করে এখন কি করা হয়, সে এই বোরের একটা কাজ করেছিল, একটা পরীক্ষা করেছিল। পরীক্ষা করার সময় যে কোনো একটা পরমাণু নিয়ে তো সে কাজ করেছিল, একটা ডিরেক্টলি সে বলে দিয়েছে একমাত্র পৃথিবীতে সবচেয়ে যতগুলো পরমাণু আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ সরল এবং খুবই সিম্পল, সবচেয়ে সিম্পল পরমাণু হচ্ছে হাইড্রোজেন। কারণ কি, হাইড্রোজেন এমন একটা পদার্থ বা পরমাণু যার নিউক্লিয়াসে একটা প্রোটন থাকবে এবং তার একটা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন কিন্তু নাই, একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে, প্রথম কক্ষপথে সে ঘুরবে। তাহলে হাইড্রোজেনের পরমাণু নিয়ে এই বোর সে কি করে বিভিন্ন ভাবে গবেষণা করার পরে ওই হাইড্রোজেনের অ্যাটমের বা পরমাণুর কি কি বের করে, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে রেখে এমনি ঘুরছিল সেই ইলেকট্রনের বেগ নির্ণয় করে। প্লিজ আমার কথাগুলো শুনবা, একদম মেইন পয়েন্টে চলে আসছে। যে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে ঘুরবে হাইড্রোজেনের মিশে, মানে বোর কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা করেছিল হাইড্রোজেন পরমাণু দিয়ে, আমি বলে দিচ্ছি। এখন যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে সেই ইলেকট্রনের বেগ কত হবে, ওই ইলেকট্রন যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, এবং ওই ইলেকট্রন যখন ঘুরবে তখন কি পরিমাণ শক্তি নিয়ে সে ঘুরবে, এই কয়েকটা জিনিস আমরা বের করেছিল হলো বোর। এখন তাকে নিয়ে করেছিল, কোন পদার্থ তারা গবেষণা করেছিল, একটা সরাসরি বলবা ছাড়া হাইড্রোজেন পরমাণু। অন্য করে ওরা হাইড্রোজেন পরমাণু গবেষণা করার পর লাস্টে বলেছে যে হ্যাঁ, এখানে যদি এন এর ভ্যালুটা 1 দেওয়া হয় তাহলে হাইড্রোজেন হবে, এন এর ভ্যালুটা 2 হলে পারে তো দ্বিতীয় কক্ষপথে যাবে, দ্বিতীয় কক্ষপথে তার শক্তি কেমন হবে, এরকম একটা লাস্টের জেনারেল ফর্মুলা দিয়েছে, সাধারণ একটা সূত্র দিয়েছে। বাট ওরা মেইনলি পরীক্ষা করেছিল হলো হাইড্রোজেন পরমাণু মডেল। এই হাইড্রোজেন পরমাণু মডেল আমরা একটু আলোচনা করি প্লিজ, দেখবা। আর এখন ছোট্ট একটা ক্যালকুলেশন থাকবে, এটা লিখে ফেলবা। দেখো আমরা বলছিলাম স্যার ওই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ওইটার সাহায্যে কি ইলেকট্রন
ওই যে স্থান কাল না কি স্থায়িত্ব, জানি। হ্যাঁ স্থায়িত্ব নিয়ে ওরা আলোচনা শুরু করে, করার পরে জি তাহলে কোয়ান্টামের প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি এবং রাদারফোর্ডের কিছু সীমাবদ্ধতা, রাদারফোর্ডের সীমাবদ্ধতা আরেকটা ছিল, কিন্তু সেটা হলো সে বলেছিল যে অ্যাকচুয়ালি কোনো পরমাণুর স্থায়িত্বটা কতদিন হবে, কিভাবে হবে, শক্তি কতটুকু আছে, কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। পরে বোর কিন্তু এইটা ব্যাখ্যা দিয়েছে এবং সেই ব্যাখ্যাগুলি আমরা এখন এখান থেকে একটা করে ধরবো। ওকে, এখন সে দেখো আমরা একটা ফিগার রাখি, মনে করে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, আর এর বাইরে একটা সেল আছে, একটা কক্ষপথে একটা এনার্জির মধ্যে একটা ইলেকট্রন আছে। এই হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, আমি বলে দিচ্ছি এখানে হাইড্রোজেন পরমাণু, প্লিজ। ওকে, আমি লিখে দিচ্ছি এটা হাইড্রোজেন পরমাণু। দেখো এই হাইড্রোজেন পরমাণু নিয়েই মেইনলি কাজ করেছিল, খুব সিম্পল ভাবে ক্যালকুলেশন আমরা খেয়াল করি। এই হাইড্রোজেন পরমাণু মানে কি, কেন হাইড্রোজেন পরমাণু হিসেবে কাজ করেছিল? কারণ পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সিম্পল পরমাণু হচ্ছে হাইড্রোজেন। কারণ এই নিউক্লিয়াসে মাত্র একটা প্রোটন থাকবে, আর হাইড্রোজেন দেখা গেছে যে একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন একটা কক্ষপথে এর ভিতরে ঘুরবে, অন্য কোনো ইলেকট্রন নাই, অন্য কোনো কিছু নেই। এখন তাহলে এর পরমাণু সংখ্যা কত, পরমাণু সংখ্যা বড় সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত হয় বলতো? ওয়ান। হ্যাঁ রাইট। এখন দেখো বোর কি বলেছিল, এই ইলেকট্রনটা খেয়াল করো, আমি তো বলে দিচ্ছি, ইলেকট্রনটা যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তার একটা কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল মানে কি, যে বলের দ্বারা বস্তুটি কেন্দ্রের দিকে আসার প্রবণতা তৈরি করে, কেন্দ্রের দিকে আসার প্রবণতা তৈরি করে, ওই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বল যে থাকবে, খেয়াল করো কেন্দ্রমুখী বল যে থাকবে, এই কেন্দ্রমুখী বলের যে মেইন ফর্মুলা ছিল সেটা হলো Fc = m v²/r। খেয়াল করো, আমি একটা সমীকরণ দিয়ে দিলাম, আমি তো বলে দিচ্ছি। দেখো এফ এর নিচে একটা সি দিয়েছি, আমি কোথায় তার সি কেন দিয়েছি? কেন্দ্রমুখী বলটার নাম হলো সেন্ট্রিপেটাল ফোর্স। কেন্দ্রমুখী বল, একে অ্যাকচুয়ালি ইংলিশ হলো সেন্ট্রিপেটাল ফোর্স। যেহেতু সেন্ট্রি স্পেলিং করতে গেলে, বানান করতে গেলে সি আগে আসে, দ্যাটস ওয়াই এটাকে এফ সি দ্বারা সবসময় তোমাদের বইতে করে দেওয়া আছে, আমরা তার ব্যাখ্যা দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা সেন্ট্রিপেটাল ফোর্স, এই জন্যই এফ সি দ্বারা করা হয়। এই শক্তিটা কিসের? একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরবে, এই ঘোরার সময় কেন্দ্রের দিকে তার এক ধরনের বল বা প্রবণতা তৈরি হয়, সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বলের বের করতে গেলে তার এই ধরনের ফর্মুলা। এবার একটা মজার জিনিস দেখো, এখানে একটা প্রোটন থাকে আর এখানে একটা ইলেকট্রন আছে, প্লিজ খেয়াল করো, একটা প্রোটন এবং একটা ইলেকট্রন। এক প্রোটনটা কি পজিটিভ, ইলেকট্রনটা কি নেগেটিভ। তাহলে একটা পজিটিভ এবং নেগেটিভ, তারপর দুটো কিন্তু চার্জ পার্টিকেল, দুটো কিন্তু চার্জ, দেখো চার্জের বা আধান। এখন এইটা দুটো চার্জের বস্তুর মধ্যে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল তৈরি হয়। কুলম্বের সূত্র কি ছিল তার মনে আছে? কুলম্বের সূত্র কি বলেছিল? এনিবডি প্লিজ একটু বলো, কেউ কেউ ফিডব্যাক দাও। কুলম্বের সূত্রটা কি বলেছিল? ববি, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে সবাই? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকে বলতে পারবা অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রটা কি ছিল? পুরো ব্যাখ্যা হবে না, আইডিয়াটা দিতে পারবা, কনসেপ্টটা দিতে পারবা কিনা? আচ্ছা আমি স্যার বস্তুদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। দেখো এটা কিন্তু মেইন ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পেয়ে গেছি, ভেরি গুড। তার মানে বলা হচ্ছে দুটো চার্জিত বস্তু, দুটো আধান বস্তু যখন পাশাপাশি রাখবো তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল তৈরি হতে পারে। আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল, যদি দুটো সমজাতীয় হয়, এটা পজিটিভ এটা পজিটিভ, তো বিকর্ষণ হবে।
যদি বিপরীত চার্জ হয় তাহলে আকর্ষণ হবে, বাট বলটা হবে একটা তৈরি হবে, সে আকর্ষণ হোক অথবা বিকর্ষণ হোক। এই বলের মান ওই দুটো চার্জের গুণ, বলের গুণফলের চার্জের গুণফলের সমানুপাতিক, এবং এই দুটো চার্জিত বস্তুগুলির তার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই যে মাঝখানে বলটা কাজ করবে, এই বলটা কিন্তু একটা সবসময় একটা সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এই বলটা কিন্তু কখনোই ফাঁকা তারা এদিক ওদিক করে যেতে পারবে না। এই তিনটে ইনফরমেশন মেইল ঠিক। এখন আমরা দেখো এইখানে একটু কাজ করবে, সেটা হলো এইটা হচ্ছে পজিটিভ, আর এখানে এই ছিল একটা ইলেকট্রন ছিল, সে হলো নেগেটিভ। আমার একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, দুটাই কিন্তু চার্জিত বস্তু না। এখানে এই দুটো আধান করার কারণে এদের মাঝখানে একটা কুলম্বের সূত্র, এটাকে বলা হয় স্ট্যাটিক ফোর্স। কুলম্বের যে সূত্রটা, যে ফোর্সটা বের করা হয়, ওকে ইংলিশে বলা হয় স্ট্যাটিক, STATIC, স্ট্যাটিক ফোর্স। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই F S ইকুয়াল টু, কুলম্বের সূত্র কি বলেছিল দেখো তো, 1/4 এপসাইলন নট। এটাও চার্জ E, এটাও চার্জ E, তারপরে E গুণন E, E গুণন E মানে E স্কয়ার। তাদের দূরত্ব আমরা বললাম যে স্যারের দূরত্ব বলে R আছে, ওকে, R স্কয়ার। দেখো এইটা হচ্ছে একটা আরেকটা ফর্মুলা, প্লিজ একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী বল। কোন ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে ঘুরবে, কেন্দ্রের দিকে যে বলটা প্রবণতা তৈরি হবে সেটা কেন্দ্রমুখী বল। সেইটা হচ্ছে Fc = mv²/r। তাহলে Fs টা কি? F হচ্ছে স্ট্যাটিক ফোর্স। স্ট্যাটিক ফোর্স মানে কি? হচ্ছে কুলম্বের সূত্র থেকে। এই কুলম্বের সূত্র থেকে যখন পাবো তখন 1/4 e²/r²। এন্ড e² কেন আসলো? কারণ একটা ইলেকট্রনের চার্জ E, একটা প্রোটনের মধ্যে যে চার্জ থাকবে সমপরিমাণ চার্জ, ওটাকে আমরা E দ্বারা নির্ণয় করবো। তাহলে দুটো চার্জের গুণফল, তার মানে E গুণন E, দ্যাট মিন্স E²। আর নিচে তো দূরত্ব, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গ, দ্যাট দূরত্বের বর্গ বলে আমাদের এটা। তাহলে এই দুটো ফোর্স Fc এবং Fs, একটা ইলেকট্রন কতক্ষণ ঘুরবে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে, প্লিজ সুন্দর ব্যাপারটা, একটা ইলেকট্রন কত টাইম, কত দিন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকবে, যতদিন পর্যন্ত না এই কেন্দ্রমুখী বল এবং, প্লিজ খেয়াল করবা, কেন্দ্রমুখী বল এবং এই আমাদের কুলম্বের যে বল, এই দুটো বলের মান সমান হবে, ততদিন পরে এই একটা ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরবে। যখন এই দুটো শক্তি অসমতা হয়ে যাবে, ইনব্যালেন্স হয়ে যাবে, তখন আর ইলেকট্রন থাকবে না। এই ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রনটা অন্য কোনো কক্ষপথে চলে যাবে। ওকে, তার মানে আমরা বোর বলেছিল যে Fc এবং Fs অ্যাকচুয়ালি এই দুটোর সমান সমান, দ্যাট মিন্স Fc = Fs। আচ্ছা, তার মানে দেখো আমরা মোটামুটি পেয়ে গেছি কি এখানে m v²/r। স্যার এটা বোর বলছিল যে ইকুয়াল টু Fs। না, এটা বোর করে এটা করে তোমার যে ফিজিক্সের যে আমাদের মেকানিক্যাল ফিজিক্স থাকে, যখন হচ্ছে আমরা গতিবিদ্যা পড়ছি বিভিন্ন চ্যাপ্টারে, আমার 9-10-এও তো এটা করে আছে কেন্দ্রমুখী বল। এটা কিন্তু বোরের পরমাণু মডেল না। বোরের পরমাণু মডেল ক্যালকুলেশন করতে গিয়ে এই ইনফরমেশন দিয়েছে, বাট এটা দেখো আমাদের যে কোনো মোশনের মধ্যে, মোশন যে কোনো চ্যাপ্টার আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে বলতে মোশনের মধ্যে দেখে দেখি কেন্দ্রমুখী বল এবং এটা সমাধান করেছি, হয়তো অনেকদিন পড়া হয়নি, ভুলে গেছে, এটা বোর পড়েনি। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে, এই Fs এবং Fc এই দুটো ফোর্স যতদিন সমান থাকবে, মানে যে কোনো একটা বস্তু, আমি তোমাকে শুধু পরমাণু মধ্যে না, একটা বস্তুকে একটা সূত্রকে বাঁধবা, বেঁধে হাতে ধরে যখন এটাকে ঘুরাবা, কতক্ষণ ঘুরবে? যতক্ষণ পর্যন্ত কেন্দ্রমুখী বল এবং তাদের মধ্যে যে কেন্দ্র বিমুখী বল সমান থাকবে। যখন ইমব্যালেন্স পাই যাবে, যদি কেন্দ্র বিমুখী বলটা বেশি হয়ে যায়, তখন সূত্রটা ছিঁড়ে বাইরে চলে যাবে। আর কেন্দ্রমুখী বল ছিল কি হবে, ওই নির্দিষ্ট কক্ষপথে না ঘুরে এটা ভিতর সাইডে চলে আসবে। এটা কিন্তু একটা জাস্ট মোশনের পদার্থবিজ্ঞানের যে গতির চ্যাপ্টার গুলো আছে ওখানে ব্যাখ্যা করা আছে, বা এটা ইলেকট্রনের ক্ষেত্রে সে বোর ওইটা ইনফরমেশন দিয়েছিল। তাহলে mv²/r = Fs। Fs মানে একটু এটা দেখো 4 π
ইপসিলন নট ই স্কয়ার স্যার বাই তাহলে এফ এসটা কি কেন্দ্র বিমুখী বল? অ্যাকচুয়ালি কেন্দ্র বিমুখী বল হবে। আরে কোশ্চেনটা কেন্দ্র বিমুখী বল হবে। প্রোটনের চার্জ কি? পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। এখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে তাদের মধ্যে যে কুলম্বের সূত্র অনুযায়ী যে স্থিতি স্ট্যাটিক ফোর্সটা কাজ করা হচ্ছে, এই স্ট্যাটিক ফোর্সটাই হচ্ছে এটা কেন্দ্রমুখী বল। একই জিনিস, মানে কেন্দ্রমুখী বলটা তৈরি হয় বলে এই তোমার কুলম্বের সূত্র দিয়ে যে ফর্মুলা ছিল যে বলটা পাবা সেই বল দ্বারা। দেখো তোমাদের বইতে সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে যে কেন্দ্রমুখী বলটা তৈরি হয় কি করা হয়, এই কুলম্বের সূত্র অনুযায়ী যে বলটা পাওয়া যায় ওই বলের কারণে কেন্দ্রমুখী বলটা তৈরি হয়। তবে দুটো কিন্তু সেম জিনিস, বুঝতে পেরেছো? যে কুলম্বের যে সূত্র দ্বারা যে বলটা পাওয়া যাচ্ছে এই বলের দ্বারাই কেন্দ্রমুখী বলের তৈরি হয়েছে। তার মানে দুটো একই জিনিস। এই জন্য তখন তারা এই দুটো বলটা সমান করেছে। বুঝতে পেরেছো আমি? জি স্যার। ওকে, তাহলে দেখো m v স্কয়ার বাই r ইকুয়াল টু জাস্ট আমরা রাইট সাইড ইকুয়াল করলাম। এখন এক্ষেত্রে কি বের করব? আমার টার্গেটটা কি? প্রথম টার্গেটটা হচ্ছে স্যার ইলেকট্রনের বেগ বের করব। ইলেকট্রন বেগ বের করা বলে দিচ্ছি দেখো। এই ইলেকট্রনটা যখন একটা নির্দিষ্ট বেগে ঘুরবে এদিকে ঘুরবে, এই কত দিতে আছে, কত বেগে আছে সেই বেগের মানটা আমরা এখন এখান থেকে সুন্দর করে বের করব। খুবই সহজ। দেখো এর ভিতরে অনেক কিছু আছে, এর মধ্যে ভিউ আছে। এই ভি থেকে জাস্ট আমরা এখন আরআরই গুণ করে তারপরে ভি এর ভ্যালুটা বের করব। এইটা হচ্ছে আমার এখানে এই ছোট্ট ক্যালকুলেশন। খুব টাফ কিছু না, এটা ফিজিক্স না, জাস্ট একটু খেয়াল করো। আরআরই গুণ করো, আরআরই গুণ করলে কি হবে দেখো, এম ভি স্কয়ার অনেক কিছু আছে 4 পাই ইপসিলন নট r স্কয়ার m v স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার r। দেখো যদি আমরা এই ক্রস মাল্টিপ্লাই করো, r এর গুণ করো, দেখো এটা নিচে ছিল r আর এর উপর ছিল 1 এবং e স্কয়ার, তবে e স্কয়ার r এবং e স্কয়ার ওকে গেল এটা। ওকে, আর এইটা r এর গুণ করলে অনেক কিছু 4 পাই ইপসিলন নট r স্কয়ার। ওকে, 4 পাই ইপসিলন নট r স্কয়ার, তারপরে m v স্কয়ার। দেখো যা যা দরকার সব কিছু নিয়েছি আমরা। এই দুই পাশ থেকে একটা আর আর উঠা দাও, 4 পাই ইপসিলন নট r m v স্কয়ার বাই e স্কয়ার। দেখো আমরা কি করলাম, এখান থেকে দুই পাশ থেকে আমরা আর আর একটা একটা উঠা দিলাম। সুযোগ আছে ক্যালকুলেশন করার, আমরা জাস্ট উঠা দিলাম। এখন অ্যাকচুয়ালি এটা v এর ভ্যালু বের করব। সো v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট m r। ওকে, এখন যেহেতু v স্কয়ার ছিল বাট আমরা v ভ্যালু বের করব, সো দ্যাট v ইকুয়াল টু স্কয়ার রুট মানে কি উপরে চলে যাবে আর ইনটু স্কয়ার রুট 4 পাই ইপসিলন নট m r। দেখো এই জিনিসটা বুঝতে পেরেছো? এই ক্যালকুলেশনটা প্লিজ তুমি তোমার নিজের মতো করে করবা। আমি তোমাকে ক্যালকুলেশন করে দিচ্ছি মানে তোমাকে এইভাবেই করতে হবে, এগুলো এক্সামে আসবে না, বাট তোমাকে যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখন সত্যি বলছি কি যে হঠাৎ করে এই ধরনের ফর্মুলা মনে রাখাটা অত্যন্ত টাফ। হঠাৎ প্র্যাকটিস করতে করতে কোনো একটা মানে এটা মুক্ত হয়ে যাবে বা হাতের মধ্যে চলে আসবে। আর তুমি যদি মনে করো সাপোজ এক্সাম হলে ইনস্ট্যান্ট এই ফর্মুলাটা ভুলে গেছো, ও তুই চিন্তা করছো আচ্ছা তার মানে এটার মধ্যে কেন্দ্রমুখী বল কত ছিল m v স্কয়ার বাই r, আর এর মধ্যে যে স্ট্যাটিক ফোর্স কুলম্বের সূত্রে যে ফোর্সটা ছিল ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল 1/4 পাই ইপসিলন নট e স্কয়ার বাই r স্কয়ার। জাস্ট এই দুটো সেম জিনিস, একই ফোর্স। কারণ কেন্দ্রমুখী বলটা তৈরি হয়েছিল হলো এই স্ট্যাটিক ফোর্স দ্বারা। আলটিমেটলি তখন দেয়ার ইকুয়াল, আর ইকুয়াল করে কয়েক সেকেন্ড এদিকে ক্রস মাল্টিপ্লাই করে বের করো, দেখো ফর্মুলাটা পেয়ে গেছো। এই যে ভির মানটা, এই ভির মান দ্বারা ওর এক্সপেরিমেন্ট করার পরে লিস্ট থেকে যে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে তখন ওই ইলেকট্রনের যে বেগ, ওই বেগের মানটাই হচ্ছে আমার এটা।
এটা কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য, প্লিজ খেয়াল করো। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে সে স্টার্ট করেছিল হাইড্রোজেন পরমাণু দিয়ে। এখন হাইড্রোজেন পরমাণু না হয় যদি অন্য কোনো পরমাণু হয়, তখন আমরা এইখান থেকে কিভাবে তার ইলেকট্রন বের করবো, এই ওই সকল ইলেকট্রন গুলোর বেগ মানে বেগ বের করবো। এখন আমার বোর্ড এটাও ব্যাখ্যা দিয়েছে, যেখানে ধরো 1, এখন এর মান যদি আমি n তম কোন একটা ইলেকট্রন বের করি, সেটা হচ্ছে Bn is equal to, please খেয়াল করবা, E divided by 4 pi epsilon naught mr। ঠিক আছে, এইটা হচ্ছে n এর মান 1 বসালে হবে, n এর মান 2 বসালে তো হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে সে করে গেছে। তখন এখানে আর এর কাছে আর n টা হবে, বলা এখানে লাগবে বলা এখানে আর এইটা হচ্ছে তোমার মানে n তম পরমাণুর জন্য n এর মান সাপোজ তোমার এটা হলো প্রথম কক্ষপথ, মানে n এর মান 1। যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে n এর মান হবে 2, তৃতীয় কক্ষপথের মানে n এর মান 3, এরকম 1 2 3 বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন গুলোর যে বিভিন্ন বেগ পাবো সেই বেগের মানগুলো। এখন তোমার ফাইনালি কিউবটা মনে রাখতে হবে, সেটা আমি বলি। তো মেইনলি মনে রাখতে হবে ছিল এইটা, এটা আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, প্লিজ এইটা ভোলার কোনো সুযোগ নাই। এই চ্যাপ্টারে যখন আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, তখন দেখবা তোমাকে বলা হবে যে এই পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘুরছে, এই ইলেকট্রনের বেগ কত হবে। তখন এই যে বাকি ইনফরমেশন, সব ইনফরমেশন দেওয়া থাকবে। সব ইনফরমেশন লাগবে না, সব ইনফরমেশন তোমার অলরেডি জানা আছে, শুধু বলতে হবে যে পরমাণু যে ব্যবহার করতেছ সেই পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ কত। এই ব্যাসার্ধ জানা থাকলে বাকি সব ইজিলি বের করতে পারবে। দেখো 4 এর ভ্যালু 4, পাই ভ্যালু 3.1416, ইপসাইলন নট ওটার ভ্যালু একটা ফিক্সড ভ্যালু আছে। ওকে, তারপরে হলো m এর ভ্যালু, m এর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন বা প্রোটনের একটা নির্দিষ্ট ভর আছে, সেটা আমরা দিয়ে দেবো, আর কোশ্চেন দেওয়া থাকবে অথবা আমরা লিখে দেবো। আরেকটা আর এর মানটা হচ্ছে এখানে পরিবর্তনশীল, মেইন পরিবর্তন হবে কিন্তু আর এর মান, বাকি সবগুলোর মান তোমাকে স্থির মান করা হবে। আর এর মান কি কেন পরিবর্তন হবে, যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এটা হবে আর এর মান, যদি এখান থেকে দ্বিতীয় কক্ষপথে আরটা চিন্তা করা হয় তখন এখান থেকে যেটা হবে সেটা হলো r2, এটা হলো r1। তাহলে দেখো যে এই যে আমরা r1 আর r2 ধরে, আর এটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনের যে আমাদের চার্জ সংখ্যা 1.6 × 10⁻⁹ কুলম্ব, ওইটা হচ্ছে এক একটা ইলেকট্রনের চার্জ। তারপরে সব ইনফরমেশন কিন্তু ধ্রুব সংখ্যা, ম্যাক্সিমাম একটা মান যদি জানতে হবে, শুধু কক্ষপথের ব্যাসার্ধ মান জানলেই তুমি ইজিলি ওই ইলেকট্রনের কত বেগে ঘুরছে সে বেগটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এইখান থেকে আমরা তাহলে কি করলাম, বোরের পরমাণু গণনাকারী এটা গেল, এইখান থেকে আমরা মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট করব। দেখো এইখানে দেওয়া আছে স্যার কিভাবে এখন পরমাণুর ব্যাসার্ধটা বের করা যায়। এই ব্যাসার্ধ বের করার জন্য আমি স্যার ওই এপসিলন নট ওইটা দ্বারা কি বোঝায়? ইপসাইলন নট অ্যাকচুয়ালি যে মাধ্যমের ভিতরে যে পরীক্ষাটা করবা ওই মাধ্যমের ভেদাঙ্ক, ওই মাধ্যমের ভেদাঙ্ক এটা একটা কনস্ট্যান্ট মান 8 প্লিজ খেয়াল করবে 8.85 × 10⁻⁻13 একটা ভ্যালু আছে। আমরা যখন ম্যাথটা করব তখন ভ্যালুটা লিখে দেব যে এইটা মানুষ এটা, এটা কিন্তু এখানে না, এটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি তোমার চলক বিদ্যুৎ স্থির বিদ্যুতের ভিতর ছিল। যদি স্থির বিদ্যুতের মধ্যে ছিল না, দেখো তো তোমরা বলে আসলে স্যার a is proportional to q1 q2 by r²। তারপর আমরা বলেছিলাম যে a equal to k q1 q2 by r²। অ্যাকচুয়ালি এই k এর মানটা কি, k এর মানটাই হচ্ছে প্লিজ খেয়াল করো 1/4 pi epsilon naught। তাহলে এই পুরোটা মানে কিন্তু k, এই মানটা কত ছিল 9 × 10⁹ নিউটন পার কুলম্ব স্কয়ার। এই ভ্যালুটা কিন্তু k এর মান, বুঝতে পেরেছো? তা k সমান 1/4 pi epsilon naught। এই epsilon naught মানে হচ্ছে যে মাধ্যমের ভিতরে তুই পরীক্ষাটা করবে ঠিক ওই মাধ্যমের বেদাঙ্ক কত, এক একটা মাধ্যমের বেদাঙ্ক এক এক রকম।
তাহলে যখন যে মাধ্যমে করা হবে সেই মাধ্যমের মানটা অবশ্যই দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আচ্ছা, এখন এখানে পরমাণুর ব্যাসার্ধটা আমরা নেক্সট ক্লাসে করবো যে তার ব্যাসার্ধটা বের করার ফর্মুলা কি, কিভাবে ওই যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, কিভাবে বের করবো। খুব বেশি 3টে জিনিস তোমাকে জানতে হবে, বলে দিচ্ছি আগে। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাও। আমি 3টে জিনিস শিখবো, তার মধ্যে অলরেডি বেসিক জিনিস তৈরি করে আমরা একটা জিনিস তৈরি করে ফেলেছি, বাকি 2টা জিনিস তৈরি করা অত্যন্ত সহজ, খুব সহজ, জটিল কোনো কিছু না। তাহলে আলটিমেটলি আমরা মেইন তৈরি করে ফেলেছি। এরপর আমরা ব্যাসার্ধ বের করবো এবং একটা ইলেকট্রন যতক্ষণ একটা কক্ষপথে ঘুরবে কি পরিমাণ শক্তি নিয়ে ঘুরবে সেটা মানটা আমরা বের করবো। ওকে, প্লিজ ওয়েট, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা কপি দিয়ে করে সেট করে পাঠা দাও, তারপর দেখি। ওকে, তাহলে আমরা মোটামুটি বলতো আমরা দু একজন কিছু জিজ্ঞেস কি কি পড়ানো হলো আজকে। জাহিদ, জাহিদুল, জি স্যার। হ্যাঁ বলতো কি কি টপিক পড়লে আজকে, মানে মেইন কি পড়লা, বোর্ডের কি কি জানলা? স্যার বড় পরমাণু মডেল সম্পর্কে স্যার ধারণাগুলো। ভেরি গুড। বোর্ডের পরমাণু জাহিদ আনোয়ার আছো? জাহিদ আনোয়ার, জাহিদ, জি স্যার। ওকে। আচ্ছা বলো তো কি কি করা হলো আজকে, বোর্ড মেইনলি কি বলেছিল? খুব বেশি কিছু না, আজকে যদি আলোচনা করতে যাই ফিডব্যাকটা সত্যি কিন্তু খুবই সিম্পল, অল্প একটু করেছি। স্যার এক মিনিট। সেটা জাস্ট কি বলেছিল, বোরের যে শিকার্য ছিল, বোরের শিকার্যের মাধ্যমে আমরা ওইখানে যে পরমাণু ছিল সেই পরমাণুর যে যে